ভারতবর্ষে যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হল দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। মনে করা হয় এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলানাথের পুজো করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। দলে দলে নারী পুরুষ সবাই মিলে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আজকের ব্লগে আমি আপনাদের সামনে তুলে ধরব তারকেশ্বর ভ্রমণ ও তার খুঁটিনাটি তথ্য। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। মহাদেবকে জল নিবেদন করতে হাওড়া স্টেশনে ভক্তদের ভিড় উপচে পড়ছে। তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। পশ্চিমবঙ্গের অগণিত হিন্দু ভক্তদের শৈব উপাসনার প্রধান কেন্দ্রস্থল হিসেবে চর্চিত এই তারকেশ্বর মন্দির। এমন কোনো হিন্দুকে খুঁজে পাওয়া দুষ্কর যিনি তারকেশ্বর মন্দিরে পা রাখেননি। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দির হুগলি জেলাকেও করেছে সমৃদ্ধ। এই তারকেশ্বর ভ্রমণের জন্য আপনারা হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন পাবেন, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তারকেশ্বর লোকাল। তবে সবাই শেরাপল্লী স্টেশনে নেমে পড়ে এবং সেখানে নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে দলে দলে যান এই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। শিব সারা ভারতবর্ষে সকলের অতি প্রিয় একজন দেবতা, একথা স্বীকার করতেই হয়। তিনি যেমন যোগীর আদর্শ ঠিক তেমনই গৃহী ত্যাগীরও আদর্শ। গোটা ভারতবর্ষ জুড়ে শিব পূজিত হন লিঙ্গমূর্তি এবং খানিকটা বিগ্রহ রূপে, আবার কোথাও বা তিনি স্বয়ম্ভূ রূপে বিরাজিত, আবার কোথাও বা তাকে স্থাপন করা হয়েছে। আর এই তারকেশ্বর হচ্ছে এই স্বয়ম্ভূ শিবের এক মন্দির। এই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় তারকেশ্বরের শিব মন্দিরে। কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? আর কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়? এই সবই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। শ্রাবণ মাস এলেই নানান রকমের রকমারি বাঁক তৈরি করে মানুষজন যে কাঁধে করে নিয়ে যায় সেটা দেখতে খুবই সুন্দর লাগে। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে মহাদেবকে জল নিবেদন করতে ইতিমধ্যেই ভক্তদের ভিড় লেগে গেছে নিমাই তীর্থ ঘাটে। শ্রাবণ মাসে তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালতে হাজির হন হাজার হাজার মানুষ। পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে উপস্থিত হন সকলে। হুগলির সব ঘাটেই জল ভরার প্রস্তুতি চলে। অনেকে আবার দক্ষিণেশ্বরের ঘাট থেকেও জল ভরেন। তবে বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে জল ভরার রেওয়াজ আছে এবং এইখান থেকেই সবাই সাধারণত জল ভরেন। কথিত আছে শ্রীমা সারদা দেবী
জয়রামবাটি অথবা কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বর যেতেন তখন নিমাই তীর্থ ঘাট থেকে নৌকায় চড়তেন। নিমাই তীর্থ ঘাটটি মায়ের পদধূলিতে ধন্য। যারা বাবার মাথায় জল ঢালতে যান তারা অবশ্যই জানেন এই নিমাই তীর্থ ঘাটের মাহাত্ম্য। শ্রী চৈতন্যদেব এই নিমাই তীর্থ ঘাট থেকেই জল ভরে নিয়ে গেছিলেন বাবার মাথায় জল ঢালতে। শুধু তাই নয়, এই ঘাটে একটি নাকি নিম গাছ ছিল। যখন চৈতন্যদেব এই ঘাটে আসেন তখন নাকি এই নিম গাছে চাঁপা ফুল ফুটেছিল। আর তারপর থেকেই এই ঘাটের মাহাত্ম্য বেড়ে যায় এবং ঘাটের নাম হয় নিমাই তীর্থ ঘাট। আপনারা জল ভরে এই জায়গাতে বাঁকটা রেখে এখানে মাটির প্রলেপ দিয়ে বাঁকটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তার জন্য আপনাদের কিছু পয়সা দিতে হবে। ইতিহাস বা পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয়, ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণু দাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। যেখানে তারকেশ্বরের মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। বিষ্ণু দাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফল মূল ও মধু সংগ্রহ করতে। প্রায়ই তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণু দাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন। রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গরূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন। কিন্তু অনেক মাটি খুঁড়ে ও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। এর পরের জনশ্রুতি হলো, সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বরের শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন, সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের ওপর একটি মন্দির নির্মাণে ব্রতী হলেন। মুকুন্দ ঘোষকে শিবের সেবা পূজা করবার ভার অর্পণ করা হয়। তিনি হলেন তারকনাথের প্রথম সেবক। বিষ্ণু দাসের মৃত্যুর পর রাজা হন ভারমল্ল। যখন মুকুন্দরাম মারা গেলেন, সেই সময় ভারমল্ল 1729 খ্রিস্টাব্দে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা করেন। মঠের মহন্ত নির্বাচিত হন 10 নামী শৈব সম্প্রদায় মায়াগিরি। পরবর্তীতে মায়াগিরির হাতেই মঠের দায়িত্বভার তুলে দেয় রাজা ভারমল্ল। আর এই হলো তারকেশ্বর শৈবতীর্থে প্রতিষ্ঠার ইতিহাস ও পুরাণ মিশ্রিত কাহিনী। এখানে পথে চলতে চলতে অনেক জলছত্রের ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে এখান থেকে একটু জলযোগ করে নিতে পারবেন। এখানেতে বসিয়ে খাওয়ানো হচ্ছে। সকালবেলা ভাতের ব্যবস্থা ও বিকেলের দিকে লুচির ব্যবস্থা এখানেতে করা হয়। শ্রাবণ মাস জুড়েই ভক্তদের শিবলিঙ্গের ওপর জল ঢালার প্রথা চলতে থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে বাঁক কাঁধে নিয়ে মন্দিরে আসেন ভক্তগণ। বিশ্বাস যে জলাভিষেকে সন্তুষ্ট হন তিনি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জল ভর্তি কলসির বাঁক কাঁধে নিয়ে যাত্রা শেষ করলে এবং মহাদেবকে জল অর্পণ করলে দেবাদিদেবের আশীর্বাদ পাওয়া যায়।
কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে। এই ডাকাত কালী মন্দির হয়েই আমাদের যেতে হবে তারকেশ্বর। এই হচ্ছে সিঙ্গুরের ওভার ব্রিজ। এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে বহু গল্প ছড়িয়ে আছে। রঘু অথবা গগন ডাকাত ঘট স্থাপন করে এখানে পুজো শুরু করে। তখন ঘট পুজোই হতো, মন্দির ছিল না। অতীতে এখানে গভীর জঙ্গল ছিল। অসুস্থ রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে যাওয়ার পথে সারদা দেবীকে এই স্থানে 2 ডাকাত আটক করলে স্বয়ং কালী দেখা দেন এবং 2 ডাকাতকে নিবারণ করেন। এই অলৌকিক ঘটনায় ভীত হয়ে রঘু ও গগন ডাকাত এই স্থানে কালী মন্দির প্রতিষ্ঠা করেন। বর্ধমানের মহারাজা মা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পরে প্রতিমা ও মন্দির নির্মিত হয়। অতীতে নাকি এখানে নরবলি হতো, এমন জনশ্রুতি আছে। পুণ্যার্থীরা চাইলে এই ডাকাত কালীবাড়িতে বিশ্রাম নিতে পারেন। এখানেতে টয়লেটের সুবন্দোবস্ত আছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরের বাঁদিকে রয়েছে দুধ পুকুর। বিশ্বাস করা হয় যে যারা এই দুধ পুকুর জলাশয়ে স্নান করে মন্দিরে যান তাদের মনোবাসনা নাকি পূর্ণ হয়। এই হচ্ছে মন্দিরের প্রধান এন্ট্রি গেট। এখানে জল ঢালার জন্য 2টি আলাদা লাইন আছে। 1 নম্বর যে গেট আছে সেখান দিয়ে মহিলারা যেতে পারবেন। এছাড়া এখানে নানান দামের হোটেল আছে, 200, 300, 400, 500। সেখানে থেকেও আপনারা পুজো দিতে পারবেন। এবার জানিয়ে দিই মন্দির খোলা এবং বন্ধের সময়। ভোর 5টা থেকে বেলা 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এরপর সকাল 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত মন্দির খোলা। তারপর আবার বিকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সাধারণত বিকালে জল ঢালতে দেওয়া হয় না, তবে শ্রাবণ মাসে এর কিছুটা অন্যথা হয়ে থাকে। মন্দিরের প্রবেশপথের দুধারে অনেক দোকান আছে। যারা কাঁধে করে বাঁক বয়ে নিয়ে আসতে পারেন না তারাও এখান থেকে জল নিতে পারেন, সেই ব্যবস্থা এখানে আছে এবং বাবার মাথায় জল ঢালতে পারবেন। এই হচ্ছে দুধ পুকুর আর দূরে তারকেশ্বর। আর ফেরার পথে তারকেশ্বর রাজবাড়ি দেখে নিতে ভুলবেন না কিন্তু। আমার তারকেশ্বর যাত্রা গল্প আজ এইটুকুই। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব।